এটা সৌদি আরব অনুধাবনের মধ্যে নিয়েছে বহু বছর পর এবং তারা এখন সাফল্য পাচ্ছে। সোভিয়েত ইউনিয়ন থাকার সময় লেনিন এটা অনুধাবন করতে পেরেছিলেন এবং বিশ্বের প্রথম ফিল্ম স্কুল ওইখানেই গঠিত হয়েছে। সৌদি আরব আপনারা জানেন যে একটা বড় ধরনের পরিবর্তনের ভিতর দিয়ে যাচ্ছে। গত 2018 সাল থেকে আসলে তাদের একটা লক্ষ্য রয়েছে 2030 সাল পর্যন্ত আধুনিকায়ন বলতে যা বোঝায় সেটার মধ্যে বলা হচ্ছে এখন যে সৌদি আরব রেনেসন্স যুগে প্রবেশ করেছে। তারা এক ধরনের পুনর্জাগরণের ভেতর দিয়ে যাচ্ছে এবং সেটা খুব ভালোভাবে আমি বলবো যে উপভোগ করছে তাদের চলচ্চিত্র অঙ্গন। তো চলচ্চিত্র অঙ্গনের এই যে অগ্রগতি এবং যা যা দেখছি আমরা গত কয়েক বছর ধরে যে সৌদি সিনেমার যে বড় ধরনের ব্যাপ্তি ঘটেছে, অনেক বিনিয়োগ হচ্ছে এবং সৌদি চলচ্চিত্র নিয়ে তারা যে ভাবছেন সৌদি সরকার, তো এইটারই একটা অংশ হিসাবে তারা গত বছর থেকে অর্থাৎ 2023 সাল থেকে সারা বিশ্বে যারা চলচ্চিত্র নিয়ে লেখালেখি করেন, চলচ্চিত্র সমালোচক, তাদের একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করে আসছে। এটা ওরা নাম দিয়েছে ফিল্ম ক্রিটিসিজম কনফারেন্স। তো এর যে দ্বিতীয় আসর, এই দ্বিতীয় আসরে আমাকে আমন্ত্রণ জানানো হয় এবং এটা খুবই বিস্ময়কর ছিল আমার জন্য, কারণ আমি ঠিক হুট করে এই আমন্ত্রণ পাই। এফসিসি বা ফিল্ম ক্রিটিসিজম কনফারেন্সটি ওদের যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, কালচারাল মিনিস্ট্রি এবং ফিল্ম কমিশন এরা যৌথভাবে এটি আয়োজন করে। এই কনফারেন্সের রিয়াদে এটি অনুষ্ঠিত হয় নভেম্বর মাসে 6 তারিখ থেকে শুরু হয়, 10 তারিখ পর্যন্ত চলে। আমি গিয়ে যেটি দেখলাম যে ফিল্ম কমিশন খুবই আন্তরিকতার সাথে তারা পুরো সৌদি আরবেই একটা কর্মযজ্ঞ চালাচ্ছে এই চলচ্চিত্র বিষয়ক আলাপ আলোচনা এবং ফোরাম। তারই একটা বড় ধরনের আমি বলবো বহিঃপ্রকাশ এই আন্তর্জাতিক সম্মেলন, যেখানে নানা দেশ থেকে অনেক চলচ্চিত্র সমালোচক, একাডেমিশিয়ান তারা এখানে এসছেন এবং নানা বিষয়ে কথা বলেছেন। তো আমি এইখানে কথা বলেছি যেহেতু এইবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল সাউন্ড ইন সিনেমা, অর্থাৎ চলচ্চিত্রে শব্দ। কাজে এই শব্দের বিষয়টি নিয়ে আমাকে বলতে হয়েছে। এর মধ্যে আমি যেটি নির্দিষ্ট করেছি তা হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রে সঙ্গীতের ব্যবহার এবং এই সঙ্গীত কি করে আসলে গণমানুষের মুক্তির একটি পথরেখা বা আমি বলবো যে সঞ্জীবনী মন্ত্র হয়ে উঠেছিল, সেটারই বহিঃপ্রকাশ ঘটেছে আমাদের যে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রগুলো রয়েছে সেটার ভেতর। যেমন আমি নমুনা হিসেবে বেছে নিয়েছি, যেহেতু আমার সময় কম ছিল, 15 মিনিট মাত্র, এবং প্রশ্নোত্তর মিলিয়ে 20 মিনিট, কাজে আমি বেছে নিয়েছিলাম 2টি প্রামাণ্যচিত্র এবং 2টি কাহিনীচিত্র। প্রামাণ্যচিত্রের ভেতর নিয়েছিলাম স্টপ জেনোসাইড জহির রায়হানের, এবং কাহিনীচিত্র ছিল প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র ওরা 11 জন, চাষী নজরুল ইসলামের, এবং হুমায়ুন আহমেদের আগুনের পরশমণি এবং তারেক মাসুদের মুক্তির গান। এই 4টি চলচ্চিত্রের ভেতর কি করে আসলে সঙ্গীত ব্যবহৃত হয়েছে এটি নিয়ে ছিল আমার বক্তৃতা। তবে বক্তৃতা দেওয়ার আগে আমার এক ধরনের একটা ভাবনা ছিল যে সৌদি আরবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আসলে অত মানুষের আগ্রহ থাকবে কিনা বা তারা আগ্রহ দেখাবেন কিনা। তবে আমার ভুল ভেঙে দিয়ে দেখা গেল যে বক্তৃতার পর সৌদি এক স্থানীয় সাংবাদিক উনি এসে আগ্রহ জানালেন যে এই বিষয়টি তার পছন্দ হয়েছে, আমি যেন এটি নিয়ে একটি প্রবন্ধ লিখে দিই। সিনেমা মিম সেই পত্রিকাটির নাম। আমি তাদেরই আমন্ত্রণে এই বক্তৃতার বিষয়ের উপর আমি দেশে ফেরার পর একটি প্রবন্ধ লিখে পাঠাই এবং সেটি আরবি ভাষায় সৌদি আরবে প্রকাশ হয়। আমি জানি না, বোধহয় সৌদি আরবে আরবি ভাষায় এটি মানে প্রথম বাংলাদেশের মুক্তিযুদ্ধের চলচ্চিত্র নিয়ে কোনো লেখাপত্র। তো আমার কাছে ভালো লেগেছে এটাই যে আরবি ভাষায়ও হয়তোবা 2-1 পাঠক বাংলাদেশের মুক্তিযুদ্ধের চলচ্চিত্র নিয়ে কিছু জানতে পারবেন। তো সব মিলিয়ে একটা খুব ভালো রকমের একটা অভিজ্ঞতা হলো। এবং আরও যে ভালো লাগাটা কাজ করেছে আমার, সেটা হলো যে বাংলাদেশের চলচ্চিত্র, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চলচ্চিত্র নিয়ে আমি কথা বলতে পেরেছি দেশের বাইরে গিয়ে এবং দেশকে জানাতে পেরেছি। এটা আমার জন্য একটা মানে আমি মনে করি অনেক আনন্দের ব্যাপার। সৌদি আরবে যে এক ধরনের পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনের ভেতর দিয়ে আমরা জানি যে সিনেমাও বিশাল ধরনের একটা
লক্ষ্যের দিকে এগোচ্ছে। তাদের লক্ষ্যটা কীরকম? 2030 সালের ভেতর তাদের লক্ষ্য হচ্ছে সারা দেশে সৌদি আরবের 300টি সিনেমা হল প্রতিষ্ঠা করবে এবং সেখানে মাল্টি স্ক্রিন হবে। যেহেতু তাদের লক্ষ্য হচ্ছে প্রায় 2000-এরও বেশি মাল্টি স্ক্রিন থাকবে যেখানে সিনেমাগুলো প্রদর্শিত হবে। আপনারা জানেন যে 2018 সালের পর থেকে সেখানে সিনেমা হল খুলে দেওয়া হয়েছে এবং সেখানে নারীরা গাড়ি ড্রাইভ করতে পারছেন, একা মানে যে কোনো জায়গায় যেতে পারছেন। কাজে একটা চলচ্চিত্রের জন্য একটা খুবই সুবাতাস বইতে শুরু করেছে সৌদি আরবে। তো সেরকম একটা প্রেক্ষাপটে ওরা যেহেতু এই কনফারেন্স আয়োজন করেছে, ফিল্ম ক্রিটিসিজম কনফারেন্স, তো এইটার দ্বিতীয় আসর ছিল 2024। সেখানে আমি যুক্ত হয়েছি কিভাবে, এইটা আসলে আয়োজকরাই বলতে পারবেন ভালো, কারণ আমি হঠাৎ করে একদিন আয়োজকদের এই 1.5 মাস আগে ইমেল পাই এবং ইমেলে আমাকে জানানো হয় যে আমরা একটা আয়োজন করতে যাচ্ছি ফিল্ম ক্রিটিসিজমের উপর এরকম কনফারেন্স, যে তুমি ফ্রি আছো কিনা নভেম্বর মাসটায়। আমি বললাম যে অবশ্যই আমি ফ্রি আছি এবং এটা আমার জন্য তো খুবই একটা অভিজ্ঞতার দুয়ার খুলে দিবে। কাজেই সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে আমার এখানটায় যাওয়া উচিত। খুবই, যদিও 6 দিনের মাত্র এই সম্মেলন, কিন্তু 6 দিনের সম্মেলনে আসলে অনেক বিষয়, যেহেতু এবারের প্রতিপাদ্য ছিল সাউন্ড ইন সিনেমা, কাজে সাউন্ড ইন সিনেমাকে কেন্দ্র করে নানা ধরনের আয়োজন, বক্তৃতা, সিম্পোজিয়া, প্যানেল ডিসকাশন এবং আলাপ আলোচনা এবং এই সম্পর্কিত ওদের সৌদি আরবের যে ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজন, মিশরের মানে আশপাশের যে দেশগুলো রয়েছে, ইয়েমেনের, সেখানকার অনেক মানুষ এখানে এসছেন। শুধু তাই নয়, ইউরোপ, এমনকি নাইজেরিয়া, এখানকার অনেক মানুষ যারা ফিল্ম নিয়ে কাজ করেন, ফেস্টিভ্যাল নিয়ে কাজ করেন এবং একাডেমিশিয়ান যুক্তরাষ্ট্রের, তারাও এসছেন। এসে নানা বিষয়ে তারা কথা বলেছেন এবং পারস্পরিক যে মতবিনিময় বা ভাবনার আদান প্রদান, সেটা খুব গুরুত্বপূর্ণ। তো সেটা হয়েছে। তা আমি আসলে বলা যায় যে এইভাবে এক ধরনের আমন্ত্রিত হয়ে সৌদি আরবের যে কালচারাল মিনিস্ট্রি এবং ওদের ফিল্ম কমিশন কিন্তু বেশি পুরনো নয়, মাত্র 2020 সালে গঠিত হয়েছে। তো এই 4 বছরের মাথায় ওরা যেই আন্তর্জাতিক মানের অনুষ্ঠান করে দেখাচ্ছে, এটা আমি মনে করি যে ধন্যবাদার্হ। এবং আমি ওদের কাছে আমি বলবো যে অনেক কিছু শেখার আছে। বাংলাদেশেও যেহেতু ফিল্ম কমিশন গঠন করার একটা আলাপ উঠছে, আমার মনে হয় যে এইটা একটা মডেল হতে পারে এই কারণে, কারণ ওরা মাত্র শুরু করেছে আর আমরা শুরু করতে যাচ্ছি। যদিও ফিল্ম কমিশন বাইরের অন্যান্য দেশে তো রয়েছেই, তারা তাদের মতো করে কাজ করে, অন্যান্য দেশ থেকে আমরা উদাহরণ হিসেবে নিতে পারি এবং আমাদের দেশে ফিল্ম কমিশন যদি আমরা গঠন করতে পারি, অথবা এফডিসিকে যদি আমরা ফিল্ম কমিশনের মতো কাজ করাতে পারি, সেটাও একটা খুব দারুণ ব্যাপার হবে বলে আমি মনে করি। অনেকেই কথা বলেছেন আর্মেনিয়ার যে সিনেমার যে শব্দের ব্যবহার, একটা খুব মজার সিম্পোজিয়া ছিল। সেটা হলো যে কি করে ওয়েস্টার্ন সিনেমায়, স্পেশালি স্প্যাগেটি ওয়েস্টার্ন ফিল্মে পকেট ঘড়ি যেটা থাকে, সেই পকেট ঘড়ি কি করে তার একটা মানে পকেট ঘড়ির যে অরিজিনাল সাউন্ড, সেটাকে রিপ্লেস করে অন্য একটা মিউজিক বসে এবং সেটা কি করে ম্যাটাফরিক্যালি অপারেট করে বিভিন্ন ফিল্মে। এটা একটা খুব মজার আলাপ ছিল। তারপর এটা মার্সেলো বলে এক ফিল্ম ক্রিটিক, উনি ব্রাজিলের, উনি এটা উপস্থাপন করেছেন। যেমন পাওলা বলে আরেকজন ফিল্ম ক্রিটিক, উনি ইটালি থেকে এসেছিলেন, উনি যেমন কথা বলেছেন যে ইটালিয়ান যারা মিউজিশিয়ান রয়েছেন, মিউজিক ডিরেক্টর, তারা কতটা হলিউডে ভূমিকা রেখেছেন অ্যাজ এ মিউজিক ডিরেক্টর। তারপর আরও অনেক কথাবার্তার মধ্যে একটা ছিল যেমন পূর্ব ইউরোপের সিনেমায় শব্দের ব্যবহার, এটা ছিল। তারপরে অনেকে কথা বলেছেন আপনার থাইল্যান্ডের এক ভদ্রলোক, উনি থাই যে ফিল্ম আর্কাইভ ওখান থেকে এসছেন, ওখানকার কর্মরত কর্মচারী একজন কর্মকর্তা। তো উনি যেমন আলাপ করেছেন যে থাই সিনেমার 50 এবং 60-এর দশকের মানুষেরা যারা আসলে চলচ্চিত্রে খুব বিখ্যাত হয়েছেন, সুপারস্টার, কিন্তু কখনোই দর্শক তাদের সত্যিকারের কণ্ঠস্বর শুনতে পায়নি। ডাব করেছে মানে সুকণ্ঠের কোনো মানুষ। কাজেই এটা একটা মজার বিষয় যে এত বড় তারকা কিন্তু তাদের সত্যিকারের ভয়েস কেউ শুনতে পায়নি। এই যে এরকম নানাবিধ অনেক মজার এবং খুব ইন্টারেস্টিং বিষয়গুলো ছিল। যেমন মাদাগাস্কার থেকে এসেছিলেন আরেকজন, উনি বক্তৃতা রেখেছেন যে মাদাগাস্কারে কি করে আসলে মালাগাসি ফিল্মে শব্দের ব্যবহার হয়েছে এবং সেখানকার যে এই আপনার এক ধরনের রাজনৈতিক চেতনা কিভাবে ওখানে প্রস্ফুটিত হয়েছে, সেগুলো নিয়ে আলাপ করেছেন। ইয়েমেনের নারীদের কণ্ঠস্বর নিয়ে আলাপ হয়েছে সিনেমায়।
এইরকম নানাবিধ অনেক রকমের বিষয় নিয়ে আমরা শুনেছি কথা বলতে, এবং সেটা কেন্দ্র ছিল চলচ্চিত্রের শব্দ। হাইফা আল মনসুরের কথা বললেন, উনি একজন সৌদি নারী নির্মাতা, এবং ওয়াজদা সিনেমাটার কথা বললেন। সম্প্রতি আরেকটি ছবি আছে, দ্য পারফেক্ট ক্যান্ডিডেট নামে আরেকটি ছবি, হাইফা আল মনসুরেরই ছবি, এবং দুটো ছবির মধ্যে কিন্তু নারী স্বাধীনতা এবং নারীর যে প্রতিবন্ধকতা ডিঙিয়ে সামনে যাওয়ার যে এক ধরনের চেষ্টা, এবং তারা যে নারীরাও যে আসলে সমাজে ভূমিকা রাখতে পারে, এবং তাদের যে দৃঢ় চেতা যে একটা ব্যাপার, এবং তারা যে সমাজে পুরুষের চাইতে কোনো অংশে কম নয়, এবং চিকিৎসা ক্ষেত্রে বলি, লেখাপড়ার ক্ষেত্রে বলি, কিংবা রাজনৈতিক ক্ষেত্রে বলি। তো এই যে এই দৃষ্টিভঙ্গি নিয়ে হাইফা আল মনসুরের মতো অনেকেই কাজ করছেন, অনেক সৌদি সিনেমা, আরও অনেক সৌদি সিনেমাতে এর প্রতিফলন ঘটছে। এটার মূল কারণটা হলো সৌদি সরকার সম্ভবত তরুণ বা ওখানকার যে যুব সমাজ, তাদের কণ্ঠস্বরটা বুঝতে শুরু করেছেন, এবং ওখানে যেহেতু এখন তরুণদের সংখ্যা বেশি, এবং তরুণরা চায় যে নারী এবং পুরুষের সমান অধিকার থাকুক, নারীরাও যেন সমানভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারে। সমাজের মধ্যে এক ধরনের আমি বলবো যে এইটা চাহিদা তৈরি হচ্ছিল, সেটারই প্রতিফলন ঘটেছে 2018 সালে। তারা মনে করলেন যে না, আমরা এখন থেকে সমাজে যেটা হচ্ছিল সেটার মানে আমরা ডিঙিয়ে অন্য ধরনের আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলব। শুধু সেটা নয়, আরেক দিক দিয়ে যদি বিবেচনা করি, যে ধরুন সৌদি সরকার এই মুহূর্তে এই গত কয়েক বছরে তারা ভাবছে যে তেল নিয়ে যে তাদের যে অর্থনীতি নির্ভর করছে তেলের উপর, সেটা থেকে তারা সরে এসে পর্যটন নির্ভর অর্থনীতি দাঁড়া করাবেন, এবং বিনোদন নির্ভর অর্থনীতি দাঁড়া করাবেন। সেই কারণে দেখা যাচ্ছে রিয়াদকে তারা অনেকটা দুবাইয়ের আদলে ঢেলে সাজানোর চেষ্টা করছেন। সেই কারণেই আসলে ওইখানে অনেক মিউজিক কনসার্ট হচ্ছে, এবং বাংলাদেশ থেকে তো গেছি, বাইরের অনেক বিখ্যাত যারা আন্তর্জাতিক মানের শিল্পী, তারাও কিন্তু এখানে, যেমন জেনিফার লোপেজ, সেলিন ডিওন, এরা কিন্তু এখানে কনসার্ট করেছে। কাজেই এইটা একটা, আমি তো আগেই বললাম যে একটা রেনেসাঁসের মধ্যে দিয়ে যাচ্ছে সৌদি আরব। তো এই সাংস্কৃতিক জোয়ারের ভেতর দিয়ে তারা এক ধরনের পর্যটকদেরও আকৃষ্ট করতে চাইছে, সাংস্কৃতিক একটা ওই অঞ্চলে, আরব অঞ্চলে একটা হাব তৈরি করার চেষ্টা করছে, যাতে অনেক মানুষ আকৃষ্ট হয় যায়, এতে করে তাদের অর্থনীতি শুধুমাত্র তেল নির্ভর যেন না হয়, সেটা থেকে বেরিয়ে এসে তারা বিনোদনকেও একটা বড় ধরনের জায়গা তৈরি করতে দিতে চাচ্ছে। এতে হবে কি, বিনিয়োগটা হলে অনেক মানুষের একটা কর্মসংস্থানও হবে, এবং তাই না শুধু এই আঞ্চলিক, অর্থাৎ ধরুন মিশর এবং রেড সি, যেটা মানে লোহিত সাগরের আশপাশের যে অঞ্চল রয়েছে, এই সমস্ত অঞ্চলেও কিন্তু সৌদি সিনেমার এরই মধ্যে একটা চাহিদা তৈরি হচ্ছে, সেখানেও একটা অর্থনৈতিক ব্যাপার রয়েছে, ব্যবসার ব্যাপার রয়েছে, এবং তারা সেটাকে সম্প্রসারণ ঘটাতে চায়। তো আমার মনে হয় যে সব কিছু মিলিয়ে সৌদি আরবের যে এতদিনকার অর্থনৈতিক ভিত্তি ছিল, তারা মনে করছে যে এখান থেকে তারা সরে আসবে এবং সেটাকে আরও বিস্তৃত করবে, এবং শুধু তাই নয়, পাশাপাশি বাইরের অনেক মানুষকেও নানাভাবে আকৃষ্ট তারা করতে চায়। সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই পরিবর্তনটা সূচিত হচ্ছে আসলে। আপনারা জানেন যে সৌদি ক্রাউন প্রিন্স যাকে বলা হয় আর কি, মোহাম্মদ বিন সালমান, তো এই প্রিন্স সালমান কিন্তু তার যে দৃষ্টিভঙ্গি থেকে উনি কাজ করছেন, নিশ্চয়ই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন হয়তোবা। আমি তো বেশি দিন থাকার সুযোগ হয়নি, আমি 6 দিন থেকেছি, কাজেই হয়তোবা হচ্ছেন। তবে আমার যেটা মনে হয়েছে সেটা সৌদি আরবের অন্যান্য অঞ্চলের থেকে রিয়াদকে একেবারেই আলাদা করে ফেলা হচ্ছে, এবং রিয়াদকে ওই যে বললাম দুবাইয়ের আদলে সাজানো হচ্ছে, এবং ওইখানে আন্তর্জাতিক মানের সকল সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপর নানা ধরনের রাষ্ট্রীয় অনুষ্ঠান কিন্তু রিয়াদেই হচ্ছে। রিয়াদের বাইরে এটা শোনা যায়নি যে এইভাবে তারা করছে। আমার মনে হয় যে তারা একটা শহরকে কেন্দ্র করে এটা করছে। তো যেহেতু শহরের মানুষ একটু প্রান্তিক জনগোষ্ঠীর থেকে একটু আগানো থাকে চিন্তাভাবনার দিক থেকে যদি বলি, বা একটু রক্ষণশীল ওইভাবে থাকেন না তারা, হ্যাঁ, তো আমার মনে হয় যে সেই জায়গাটা বুঝে শুনেই করছেন। নিশ্চয়ই সমাজের ভেতর এক ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে বলেই আসলে তাদের এই পরিবর্তন সূচিত হচ্ছে। কারণ সমাজের আকাঙ্ক্ষা যদি তৈরি না হয়, তাহলে 1983 সালে যেভাবে তারা এক ধরনের আমি বলবো যে রক্ষণশীলতার দিকে গেছে, হ্যাঁ, তখন একটা আকাঙ্ক্ষা একরকমের ছিল, আর
এই 15, 16, 18-র দিকে এসে এক ধরনের একটা নিশ্চয়ই তারা সেটা অনুভব করতে পেরেছেন আকাঙ্ক্ষাটা, সেই কারণেই সেটার প্রতিফলন ঘটছে আসলে। সৌদি কনফারেন্সে চলার সময় আমাদের আসলে ওই ইন্ডাস্ট্রির যারা ফিল্ম রাইটার এবং স্ক্রিপ্ট রাইটার, তারপর প্রডিউসার, তাদের সাথে আমাদের মানে একটা খুবই ইনফর্মাল মানে নৈশভোজ হয়। সেখানে আমরা আলাপ করেছি এবং তারা খুবই আশাবাদী এবং তারা এমন ধরনের ছবি এখন বানাতে চাচ্ছেন সহযোগিতা নিয়ে, যারা আসলে স্ক্রিপ্ট ডক্টরিং করেন বা চিত্রনাট্য নিয়ে কাজ করেন, বিশেষ করে পশ্চিমা যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদেরকে নিয়ে এমন ধরনের স্ক্রিপ্ট তারা লিখতে চাচ্ছেন বা ফিল্ম বানাতে চাচ্ছেন যেটা একেবারেই আমি বলবো যে ঐতিহ্য সংস্কৃতির দিক থেকে সৌদি ফিল্ম হবে, কিন্তু সেটা আবার বিশ্ব নাগরিকের কাছে এক ধরনের আবেদনও রাখতে পারবে, এক ধরনের যোগাযোগ স্থাপন করতে পারবে। সেই জায়গা থেকে তারা ঢেলে সাজানোর চেষ্টা করছে এবং তরুণরা অনেক বেশি এটা নিয়ে ভাবছেন। তারা স্ক্রিপ্ট মানে এইটার উপর অনেক বেশি জোর দিচ্ছেন, চিত্রনাট্যের উপর বিশেষ করে। এবং আমি গত বছর 2023 সালে যখন টিফে গেলাম, টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে, সেখানে আমি দেখলাম যে সৌদি ফিল্ম অনেক ভালো করছে, অনেক আন্তর্জাতিক মানের ভালো ছবি তারা তৈরি করছে এখন। তো আমার মনে হয় যে এরা সব তরুণরাই। সেই সময় আমি দেখেছি যে তরুণ নির্মাতারা অন স্টেজ তারা কথা বলেছেন, এবং তরুণদের ছাড়া তারা হচ্ছে না, মানে তারাই আসলে এটার ঝান্ডা বহন করছেন। যেহেতু ওদের প্রিন্স সালমানও তরুণী আসলে, সেই অর্থে বৃদ্ধ কেউ নন। কাজে সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এটা মানে তরুণদের পুনর্জাগরণ হচ্ছে সেখানে, এবং এটা তাদের হাত ধরে ফিল্ম অনেক দূর এগিয়ে যাবে। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি তো অনেক পুরনো, এমনকি মানে আসলে বলতে গেলে যে আমাদের স্বাধীনতার আগে থেকেই আসলে আমাদের মানে ফিল্ম ইন্ডাস্ট্রি কাজ করছে। যদি আমরা সেই নির্বাক যুগ থেকে বা সবাক যুগ থেকেও বলি, অনেক 40-50-এর দশক থেকে আসলে আমাদের এখানে সবাই খুব অ্যাক্টিভলি কাজ করছে। তো স্বাধীনতার আগে থেকে আমরা যদি বলি, জহির রায়হান, আলমগীর কবির এরা ছবির সাথে যুক্ত হচ্ছেন, বা আলমগীর কবির মুক্তিযুদ্ধের সময়ের পর থেকে যুক্ত হয়েছেন। এর আগে যদি বলি সুভাষ দত্ত, আমজাদ হোসেন, এরা কিন্তু জহির রায়হানদের সাথে যুক্ত ছিলেন, খান আতাউর রহমান, এরা যুক্ত ছিলেন। তো আমাদের ইন্ডাস্ট্রির একটা মানে দীর্ঘ ইতিহাস আছে, আসলে 50-60 বছরের ইতিহাস আছে। তো সেই ইতিহাস যদি পর্যালোচনা করি, আমি একটা খুব আমার অবজারভেশনের কথা বলি, এটা ভুলও হতে পারে, আপনি যদি ভুল হয় ধরিয়ে দেবেন, কিন্তু আমার কাছে যে পর্যবেক্ষণটা সেটা হলো যে আগের দিন মানে 50-60 দশকের যারা চলচ্চিত্র নির্মাণ করেছেন তাদের অধিকাংশই কিন্তু লিখতেন, মানে হয় তারা প্রবন্ধ লিখছেন, নয় তারা কিছু না কিছু লিখছেন। আমাদের আধুনিক সময়ে এরকম লেখক পরিচালকদের কথা যদি বলি তাহলে হয়তো বা পাবো কয়েকজনকে, যেমন আমাদের হুমায়ুন আহমেদের কথা বলবো না, উনি মূলত ঔপন্যাসিক, কিন্তু যদি তারেক মাসুদের কথা বলি, তারেক মাসুদ ফিল্মও বানিয়েছেন, আবার তার লেখালেখিও আছে, নিবন্ধ, প্রবন্ধ, এমনকি সাক্ষাৎকার নিয়েছেন অন্যদের, এরকমও আছে। তানভীর মোকাম্মেল অন্যতম একজন, লিখছেন এবং বানাচ্ছেন ছবি। তো আমি এই কথাটা বলার কারণ এটা যে ভালো ফিল্ম মেকার, আমার কাছে মনে হয়, এটা আমার ব্যক্তিগত, ভালো ফিল্ম মেকার অনেক সময় হেল্প হয় যদি ভালো ফিল্ম মেকার তার চিন্তাকে আর্টিকুলেট করে লেখার মাধ্যমে। তো আমার এখনকার যারা ফিল্ম বানান তারা নিশ্চয়ই লেখাপড়া করেন, আমি সেটা বলছি না, আমি বলছি যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা ফিল্ম বানাচ্ছেন আমার কাছে মনে হচ্ছে যে কোথায় যেন একটা কমতি থেকে যাচ্ছে। সেই কারণে চলচ্চিত্র হয়তো বা হচ্ছে, কারণ এটা একটা টেকনিক্যাল ব্যাপার এবং আপনি খুব মানে 2-2-4 মিলে সেটা করতে পারবেন, কিন্তু সেখানে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে না। চলচ্চিত্রের প্রাণ প্রতিষ্ঠা করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে একটু লেখাপড়া করা এবং দেশ এবং জাতি, ঐতিহ্য, এই সমস্ত কিছুকে আসলে জারিত করে যদি আমি না বুঝি, আমার বোধের মধ্যে যদি সেটা কাজ না করে, এবং আমার এই জনগোষ্ঠীকে যদি আমি ভালো করে আসলে অনুধাবন করতে না পারি, আমার ভেতরে যদি সেটা বহন করতে না পারি, তাহলে কিন্তু ছবি বানানো হবে, কিন্তু যেটা বললাম প্রাণ প্রতিষ্ঠা হবে না। শুধুমাত্র একটা টেকনিক্যালি সাউন্ড ফিল্ম আমি একটা কন্টেন্ট বানালাম, সেটা হবে, কিন্তু সেটা আসলে মানে মানুষের মন ছুঁয়ে যাবে কিনা। কারণ আপনি দেখবেন যে গত কয়েক দশক ধরে প্রচুর ছবি হচ্ছে, প্রচুর হইচই হচ্ছে, 2-3 মাস 4 মাস বক্স অফিস হিট হচ্ছে, তারপর সেই ছবি কিন্তু হারিয়ে যাচ্ছে।
কিন্তু কাল্ট ছবি কিন্তু খুব কম হচ্ছে। এই কাল্ট ছবির যদি কথা বলি রিসেন্ট সময়ের, মানে এই সাম্প্রতিক সময়ে যদি বলি, তারেক মাসুদের মাটির ময়না ছাড়া ওইরকম কাল্ট ছবি কিন্তু মানে আর তৈরি হচ্ছে না। এরপর আর কিন্তু বলার মতো ছবি খুব দু একটা হয়তো বা হাতে গোনা পাওয়া যাবে। কিন্তু ওইটার জন্যই বলা যে আমাদের ইন্ডাস্ট্রিতে যারা ফিল্ম মেকিংয়ে আসছেন বা আসবেন, আমার মনে হয় যে তাদের ব্যক্তিগত প্রস্তুতির একটা ব্যাপার আছে, এটা একটা দিক। আরেকটা দিক হলো যে যেহেতু শুধুমাত্র এটা আমার মনের ভাবনাকে শুধুমাত্র আমি উপস্থাপন করব, ব্যাপারটা সেরকম নয়, মানে কবিতার মতো নয়। এটা একটা যেহেতু আবার যন্ত্রপাতি এবং খরচ এর সবটাই আছে, প্রশিক্ষণ, আমার কাছে মনে হয় ওইটাও খুব জরুরি। ওইটারও এক ধরনের একটা কমতি আছে বলে আমার মনে হয়। যেমন ধরেন আমাদের যে সমস্ত ইনস্টিটিউশন বা যে সমস্ত প্রতিষ্ঠানে চলচ্চিত্র পড়ানো হয় এবং চলচ্চিত্র বানানো শেখানো হয়, সেগুলো যদি একটু ঢেলে সাজানো হয় এবং সেটা যদি একটা জায়গা থেকে সঠিক পরিকল্পনার মাধ্যমে করা হয়, তাহলে সেটার দুইটা জিনিস করতে হবে। একটা হচ্ছে একটা স্বল্প মেয়াদী পরিকল্পনা, একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। স্বল্প মেয়াদী পরিকল্পনার মধ্যে এই সমস্ত কোর্স আউটলাইন এগুলো ঠিকঠাকভাবে যদি আমরা সাজাতে পারি এবং সেখানে শিক্ষক কারা হবেন, যদি শিক্ষক বাংলাদেশের কেউ ভালো থাকেন ভালো, আর না হলে যদি মনে হয় যে না বাইরে থেকে যদি কোনো স্পেশালিস্ট আনা যেতে পারে, যদি মাস্টার ক্লাস করানো যেতে পারে, তাহলে সেটা করানো যেতে পারে। এক ধরনের মানে ওয়ার্কশপ করানো যেতে পারে, নানা ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে। আমি বলছি যে এটা সমন্বিত ব্যাপার এবং এই সকল কিছুর উপরে যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে যারা সরকার পরিচালনা করেন তাদের একটা মানে ভালোবাসা এবং সদিচ্ছা এবং চলচ্চিত্রকে গুরুত্ব দেওয়া, যে চলচ্চিত্র একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, এইটা যদি কোনো সরকার অনুধাবন করে তাহলেই কিন্তু অনেক কাজ আসলে সোজা হয়ে যায়। কারণ এরপরে তারা তখন ধরুন নিচের জায়গাগুলো, প্রতিষ্ঠানের জায়গাগুলোতে গুরুত্বপূর্ণ এবং যোগ্য লোককে বসাবে যারা আসলে চলচ্চিত্রকে বোঝে এবং এটাও বোঝে যে চলচ্চিত্রকে কি করে সামনের দিকে এগিয়ে নিতে হবে। কাজে এই সকল কিছু একটা যদি মানে সমন্বিতভাবে পরিকল্পনা করে এগোনো যায় এবং যারা, এটা তো ফিল্ম, যেহেতু কবিতা নয়, এখানে পয়সা কড়ির ব্যাপার আছে, কাজে এইটা সরকারের পক্ষেই সম্ভব যে এটাকে একটা ঢেলে সাজানো এবং সেই অনুযায়ী মানুষগুলোকে বিভিন্ন জায়গায় বসানো এবং তাদেরকে দায়িত্ব দেওয়া, তাহলেই সম্ভব যে আমাদের যে ইন্ডাস্ট্রি সেটা যদি সামনে আগাবে। সেটা হয়তো ওই যে বললাম সাউন্ড সিনেমা তৈরির ক্ষেত্রে সেটা আগাবে, কিন্তু ব্যক্তি পর্যায়ের উদ্যোগটা হচ্ছে ব্যক্তির পড়ালেখাটা করতে হবে। যারা ফিল্ম বানান প্রস্তুতি লাগবে, যারা সিনেমাটোগ্রাফার তাদের প্রস্তুতি লাগবে, যারা এমনকি লাইট করেন তাদের প্রস্তুতি লাগবে। কারণ লাইট মানে কিন্তু আমি মনে করি যে যদি পেন্টিং দেখেন, পেন্টিং ইজ নাথিং বাট লাইট অ্যান্ড শ্যাডো। আলো এবং অন্ধকার ছাড়া পেন্টিং কিন্তু কিছুই না। কাজেই যারা চলচ্চিত্রে আলো নিয়ে কাজ করেন সেটাও কিন্তু আসলে আমি মনে করি একটা শিল্পীর কাজই। কারণ কোন জায়গায় আলোক সম্পাত হচ্ছে, কোথায় হচ্ছে না, কোন অন্ধকার দিয়ে কি বোঝানো হচ্ছে, সকল কিছুই কাজে যিনি সম্পাদনা করেন তিনিও হতে হবে একজন, আমি মনে করি কবির চোখ দিয়েই সেটা যদি দেখতে পারেন বা একজন ফিলোসফারের চোখ দিয়ে যদি দেখতে পারেন, তাহলে সেটা সম্পাদনা মানে অসাধারণ হবে, অনেক অনেক গুণে উত্তীর্ণ হয়ে যাবে সেটা। তাহলে আমি এটাই বলছি যে যারাই কাজ করেন না কেন তাদের জায়গা থেকে তারা যদি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেন এবং তাদের যে চিন্তা ভাবনার জারণটা যদি হয় দেশীয় সংস্কৃতি এবং এক ধরনের বৈশ্বিক যে ভাবনা, সেটাও যদি তার মধ্যে তারা মেশাতে পারেন, তাহলে আমার মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রি সত্যিকার অর্থেই সামনের দিকে এগোবে। আমি হতাশ নই, আমি বিশ্বাস করি যে নিশ্চয়ই কেউ না কেউ কোথাও না কোথাও প্রস্তুত হচ্ছে। কারণ এত ছেলে মেয়ে কাজ করছে, সব কাজ তো আর সবার গোচরে আসছে না, দৃষ্টিগোচরে আসবে হয়তোবা, এবং আমি আশাবাদী আসলে। চিত্রনাট্যের জন্য আমি মনে করি কি যে ধরুন এটা আমি একটু গোড়া থেকে শুরু করি। গল্পের সিলেকশন মানে ধরেন প্রথমত হচ্ছে চলচ্চিত্রকাররা দুইভাবে, মোটা দাগে দুইভাবে ছবি বানান। এক ধরনের ছবি বানান তারা সাহিত্য থেকে ছবি বানান, সাহিত্যের জন্য তারা গল্প বাছাই করেন বা উপন্যাস বাছাই করেন। তো সেটা এক রকমের, সেটা নিয়ে আপনারা জানেন যে ফরাসি নিউ ওয়েভ সেই সময় তারা এটা নিয়ে খুব সমালোচনা করছিল এবং এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরও বলছিলেন যে সাহিত্যের চাটুবৃত্তি থেকে চলচ্চিত্রকে মুক্তি পেতে হবে। তো সেই জায়গা থেকে দেখা গেছে যে ইউরোপ
সাহিত্যকে নির্ভর না করে একদম চলচ্চিত্রের জন্যই আলাদা চিত্রনাট্য তৈরি করা এবং চলচ্চিত্রের জন্যই আলাদা করে ভাবনা চিন্তা করে ছবি বানানো সেদিকে কিন্তু হাঁটা শুরু করেছে। যদিও আমরা প্রচুর এখন দেখি যে রিয়েল লাইফ স্টোরি থেকেও মানে সত্যিকার কোনো ঘটনা থেকেও কিন্তু ছবি ইন্সপায়ার্ড হয়, বানানো হয়। তো নানা ধরনের ইন্সপিরেশন হতে পারে ফিল্ম মেকারদের জন্য। একটা যদি মোটা থেকে 3টা জায়গা বলি, একটা হচ্ছে আমাদের বাস্তব ঘটনা আমি যা দেখেছি, আরেকটা উপন্যাস বা সাহিত্য থেকে, আরেকটা হচ্ছে আমি একদম মানে ছবির জন্যই, ফিল্ম বানানোর জন্যই আমি একটা চিত্রনাট্য প্রস্তুত করলাম, সেটা আমার কল্পনা থেকে তৈরি করলাম সেটা। এখন এইখানে যেটা বড় ঘাটতির জায়গাটা হচ্ছে, আমি ওই যে বারবার বলছি যে আমার দেশের ঐতিহ্য এবং সংস্কৃতিকে যদি আমি ঠিকভাবে ধারণ করতে না পারি, আমি হয়তোবা জানবো যে চিত্রনাট্যের যে মানে প্যাটার্ন, 3টা প্যাটার্ন হয়, 3 অ্যাক্ট স্ট্রাকচার বা অন্য যে সমস্ত স্ট্রাকচার রয়েছে সেই সমস্ত গঠন বা কাঠামো মেনে আমি চিত্রনাট্য লিখব। তা আবারও বলছি, সেটা শুধুমাত্র কাঠামোই হবে, মানে ওটা মানে ধরেন যন্ত্র মানব হবে, সত্যিকারের মানব হয়ে উঠবে না। সেখানে শুধু কলকবজা থাকবে, প্রাণ প্রতিষ্ঠা হবে না। তাহলে প্রাণ প্রতিষ্ঠা করার জন্য আমাদের গোড়ায় হাত দিতে হবে। গোড়ায় হাত দেওয়া বলতে আমি বুঝাচ্ছি যে একটা দেশে আপনি শিক্ষা ব্যবস্থা যদি 4, 5, 6 রকমের হয়, তাহলে সেখানে এটা খুবই মুশকিল। শুধু তাই নয়, একটা দেশে যদি বারবার শিক্ষাক্রম এবং পাঠ্যক্রমে সিলেবাস পাল্টানো হতে থাকে, তাহলে কিন্তু শিশুদের যে মানে মনন গঠনে সেটা কিন্তু বড় ধরনের একটা প্রভাব ফেলে এবং এক ধরনের তারা দ্বিধাগ্রস্ত এবং মানে আমি বলবো যে পাজলড হয়ে যায় এবং তারা এটা বুঝতে পারে না আসলে কিভাবে কি পড়ালেখা করবে, কি করবে। কাজে একটা মাধ্যম, সেটা কি মাতৃভাষায় শিক্ষার ব্যাপারটা যদি আমরা নিশ্চিত করতে পারি। ইরানে তো আপনারা দেখছেন যে এত ভালো ছবি হচ্ছে, এত কম কথা বলে চিত্রনাট্য লেখা হচ্ছে এবং সেখানে যে একটা কথাও যদি বলা হয় সেটার 1000টা মানে, 100 রকমের মানে সেটা দ্বারা হয়ে যাচ্ছে। যে একটা ডায়লগ দিয়ে কত রকমের যে অর্থ দ্বারা করানো যাচ্ছে, এটা সম্ভব হচ্ছে কি করে? এটা সম্ভব হচ্ছে ইরানের ফিল্ম মেকাররা যে পারস্যের সাহিত্য সেটা তাদের খুব ভালো করে আয়ত্ত করা আছে। আমাদের যারা ফিল্ম বানান তাদের কি বাংলা সাহিত্য বা বাংলা ভাষা ভালো করে আয়ত্ত করা আছে? এটা একটা বড় প্রশ্ন। এখন আমি এটুকুই বলতে পারি যে আমাদের সম্ভাবনা বেড়ে যাবে যদি আমরা মাতৃভাষা অর্থাৎ বাংলা ভাষায় যদি আমাদের শিক্ষার মাধ্যমকে নির্দিষ্ট করতে পারি, তাহলে একটা ছেলে মেয়ে কি করবে, সেই বাংলা ভাষায় সে ভাবতে শিখবে এবং ভাবার সাথে সাথে সে যখন চিত্রনাট্য লিখবে, সেই চিত্রনাট্যের মাধ্যমে তার দেশকে, তার সংস্কৃতিকে, তার ঐতিহ্যকে সে তুলে ধরতে পারবে এবং দৈনন্দিন আট পৌরে জীবনের যে ক্লেদ, আনন্দ, বেদনা, যাতনা সেগুলো সে বলতে পারবে। কিন্তু যে মানুষের সাথে সাহিত্যের সম্পর্ক নেই, বাংলা ভাষার সম্পর্ক নেই, এমনকি যারা আসলে ভাষা নিয়ে ভাবছেনই না, তাদের পক্ষে মানে চলচ্চিত্র নির্মাণ করা একটু কঠিন। হয়তো যে টেকনিক্যালি তারা সাউন্ড, কিন্তু কঠিন এই জন্যই বলছি, শেষ পর্যন্ত কিন্তু আপনি ভাষার কাছেই আত্মসমর্পণ করছেন। অর্থাৎ ভাষা যদি না জানেন, তো ক্যামেরার একটা ভাষা আছে আমি বুঝলাম, কিন্তু ক্যামেরার ভাষা আসলে তো আমার এই জনপদেরই ভাষা। কারণ আমার জনপদের ভাষা বুঝে যদি আমি ক্যামেরার ভাষায় রূপান্তর করি, তাহলেই সেটা একমাত্র মানে আমি বলবো যে কায় মনে বাক্যে যদি আমি বাঙালি হয়ে উঠতে না পারি বা আমি এই আঞ্চলিক হয়ে উঠতে না পারি, তাহলে কিন্তু বিশ্ব নাগরিক হয়ে ওঠা খুব মুশকিল। আমি প্রথমে বিশ্ব নাগরিক হব, তারপরে হচ্ছে লোকজন আমাকে আঞ্চলিকভাবে চিনবে, এটা আসলে উল্টো প্রক্রিয়া, এইভাবে হয় না। আপনারা দেখবেন যে সারা পৃথিবীতে যেই ধরনের চলচ্চিত্রকাররা খুব নাম করেছেন, তারা প্রত্যেকে কিন্তু তাদের নিজস্ব সংস্কৃতিকে অনেক ভালো করে বুঝেছেন। আমি যদি উসমান সেমবেনের কথা বলি, আমি যদি আব্বাস কিউরেস্তামির কথা বলি, আমি যদি কিমকি দুকের কথা বলি, মানে আপনি অজস্র উদাহরণ দিতে পারবেন এরকম। তাহলে আমি যদি ঋত্বিক ঘটকের কথা বলি, আমি যদি সত্যজিতের কথা বলি, তাহলে দেখবেন যে এরা কিন্তু নিজের ভূখণ্ডের মানুষের কথা খুব মানে ক্যামেরার ভাষায় শুধু না, মানে বাংলা ভাষা বা নিজেদের মাতৃভাষায় কিন্তু খুব ভালো করে ফুটে তুলতে পেরেছেন। সে কারণেই তারা আন্তর্জাতিক হয়ে উঠেছেন। কাজে দুইটা জিনিস, একটা হলো ব্যক্তির প্রচেষ্টা, আর একটা হলো প্রাতিষ্ঠানিক প্রচেষ্টা। এই দুটোকে আসলে মণিকাঞ্চন যোগ হয়ে তারপরে একসাথে আসতে হবে, তাহলেই সম্ভব যে চিত্রনাট্য বলি বা ধরুন আমার চিত্রনাট্য খুব ভালো, তো সেখান থেকে ভালো ছবি নাও হতে পারে। হ্যাঁ, অনেকে যদি খারাপ
ডিরেক্টরের হাতে পড়ে, তাহলে হয়তো সে ভালো নাট্যেরও একটা খারাপ অবস্থা করে দিতে পারে। হ্যাঁ, তবে সম্ভাবনা কম। যদি খারাপ চিত্রনাট্য হয় সেখান থেকে ভালো ছবি তৈরি করার সম্ভাবনা মানে আরও কমে যায়, সংখ্যাটাই বেশি থাকে। তাহলে আমি বলছি যে একটা তো চিত্রনাট্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। চিত্রনাট্য মানুষ লিখছে, যারা চিত্রনাট্যকার তাদের একটা ভাষার উপর দখল থাকতে হয়। পাশাপাশি যারা ক্যামেরার ভাষায় রূপান্তর করবেন, অর্থাৎ সেটা আমি বলবো যে ট্রান্সফার করবেন বা ট্রান্সলেট করবেন, তাদেরও তো এক দক্ষতা থাকতে হবে। শুধুমাত্র ভালো চিত্রনাট্য লিখলাম কিন্তু সেটা দিয়ে ভালো ছবি বানিয়ে ফেললাম, সেটা কিন্তু সবসময় যে হবে তা না। সেজন্যই বলছি যে সব দিক বিবেচনা করে আমাদের ভালো চিত্রনাট্যকার দরকার, ভালো সিনেমাটোগ্রাফার দরকার, ভালো একজন ফিল্ম এডিটর দরকার, ভালো মানে প্রত্যেকটা সেক্টর, ভালো অভিনয় শিল্পী দরকার। যে প্রত্যেকটা জায়গায় ক্ষেত্রে আমাদের ধরে ধরে কাজ করতে হবে, এবং এই কারণে আমাদের প্রতিষ্ঠানগুলোকেও দাঁড়া করাতে হবে যাতে সেখান থেকে এই মানে গুণের মানুষ বা মেধাবী মানুষগুলো যেন বেরিয়ে আসার একটা সুযোগ তৈরি হয়। ধরুন আমাদের সমাজে যেভাবে সংস্কৃতিকে দেখা হয়, যেভাবে সিনেমাকে দেখা হয়, যেমন আপনি যদি সিনেমায় যুক্ত হন তাহলে পরিবার এবং সমাজ থেকে বলা হয় যে হ্যাঁ, ও তো সিনেমায় নেমেছে, ও তো ফিল্মে নেমেছে। এই যে নেমেছে কথাটা বলছে, নামা মানে এক ধরনের পতন, মানে আপনি অধপতিত হলেন। তো এই যে অধপতনের মধ্য দিয়ে একটা বিষয়কে আপনি বিবেচনা করা, এটা তো বিপজ্জনক। এখানে এই ভাষা কিন্তু আপনার আনকনশাসকে নির্দিষ্ট করে, অর্থাৎ আপনার অচেতন মনে কি ভাবনা হচ্ছে সেটা আপনি প্রকাশ হয় আপনার ভাষা দিয়ে। কাজে একটা সোসাইটিতে, একটা সমাজে যখন ধরাই হয় সিনেমা যুক্ত হওয়া মানে ফিল্মের নামা, তার মানে এটা বোঝা যায় যে আমরা এই যে কালচারালি এই সিনেমাটাকে কিভাবে দেখি, ভালোভাবে দেখি না। যাত্রাপালা বলেন, মঞ্চনাটক বলেন, সিনেমা বলেন, কাজেই একটা সামাজিকভাবেই এটা এক ধরনের, আমি মনে করি যে এটা হেয়, এটা খুবই মানে ছোট করে দেখার একটা ব্যাপার রয়েছে কিন্তু। এমনকি যারা ধরুন অভিনয় শিল্পী, তাদেরকেও কিন্তু সমাজে খুব ভালো চোখে দেখা হয় না। তাদের নানাবিধ আমি বলবো যে প্রশ্ন বানে বিদ্ধ হতে হয়, নানাবিধ তর্ক বিতর্ক এবং নানা ধরনের মানে সন্দেহের তীর তাদের দিকে থাকে। তো এই যে একটা সামাজিকভাবে আপনি যদি ইউরোপে যান, একজন ফিল্ম অ্যাক্টর বা অ্যাক্ট্রেস, তার যে সামাজিক মর্যাদা সেটা তো অনেক উপরে। কাজেই সামাজিকভাবেই আমরা চলচ্চিত্র বা এই ধরনের সাংস্কৃতিক গোষ্ঠীর সাথে যারা যুক্ত, সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যারা যুক্ত, তাদেরকে আমরা খুব ভালো চোখে দেখি না। মানে ধরুন কেউ যদি বলে যে আমি গান গাই, তখন তাকে কিন্তু আরেকটা প্রশ্ন করা হবে, আর কি করে? মানে শুধুমাত্র গান গেয়ে আসলে এই সোসাইটি মনে করে না যে এটা যথেষ্ট। আপনাকে এমন একটা কিছু করতে হবে যেটা যথেষ্ট, অর্থাৎ চলচ্চিত্র সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমাদের সমাজে যথেষ্ট নয়, এবং এটা আসলেও সত্যি। কারণ শুধুমাত্র চিত্রনাট্য লিখে কেউ এখানে সংসার চালাতে পারে না, এখানে শুধুমাত্র ফিল্ম বানিয়ে কেউ সংসার চালাতে পারে না। আপনারা জানেন যে বাংলাদেশের অনেক চলচ্চিত্রকারই আসলে বিজ্ঞাপন নির্মাতা, তারা বিজ্ঞাপন বানান কারণ সারভাইভ করার জন্য, বেঁচে থাকার জন্য। কাজে এই ধরনের একটা বাস্তবতার মধ্যে একটা সংস্কৃতি তৈরি হবে। আপনারা জানেন যে ভারতের কথা উদাহরণ দিচ্ছিলেন, ভারত হচ্ছে পৃথিবীতে সবচেয়ে মানে বলিউড হচ্ছে সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি। ভারত অ্যাজ এ হোল যদি একটা বড় দেশ যারা সবচেয়ে বেশি ছবি প্রডিউস করে, এই তাদের কিন্তু একটা সংস্কৃতি রয়েছেই, এবং অনেক বড় ইন্ডাস্ট্রি যেহেতু অনেক মানুষ এখানে কাজ করে এবং তাদের একটা সামাজিক মর্যাদাও রয়েছে। কাজে এটা খুব স্বাভাবিক যে ওইখানে যেহেতু সামাজিকভাবে চলচ্চিত্রকে এবং সংস্কৃতিকে একটা অন্য নজরে দেখা হয়, সেখানে তাই যারা সংশ্লিষ্ট মানুষজন যান তারাও একটা খুব ভালো সাপোর্ট পান, এবং এটা মানে আমি বলবো যে পারস্পরিক একটা দেনা পাওনার মধ্যে একটা ব্যাপার, যে দর্শকও প্রচুর পছন্দ করে, এবং দর্শক পছন্দ করে বলেই আসলে ভালো ছবি তৈরি হচ্ছে, এবং ভালো ছবি তৈরি করার একটা মানে চাহিদা থাকলে যোগান তৈরি হয়, মানে যোগান হয়ে যায় আর কি। তো এটা একটা এই সম্পর্কের মধ্যে আছে বলে এটা ওরকম হচ্ছে আর কি। আমাদের দেশে সেরকম চাহিদা তৈরি করতে হলে প্রথমে আপনাকে আসলে সাংস্কৃতিক যে আমি যদি বলি বিপ্লব, সেটা ঘটাতে হবে। নাইজেরিয়ার ফিল্মে ওরা বলছে যে নালিউড
যে নাম দিচ্ছে, বলিউডের অনুকরণে তারা নাম দিয়েছে। তো নাইজেরিয়ার ফিল্ম উত্থানটা কী করে? উত্থানটা হয়েছে তারা VHS ক্যাসেটের মাধ্যমে তারা খুবই ছোট ছোট নাটিকার মতো, হ্যাঁ, হাস্যরস, রোমান্টিক এবং হরর এই সমস্ত জিনিস দিয়ে তারা খুব মানে সস্তা জিনিসপত্র বানিয়ে, যেমন একই দিনে অনেক ফিল্ম যেন শ্যুট করা যায় এই ধরনের তারা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করেছে। সোজা কথা, এই ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করার মধ্য দিয়ে এই পুরো আফ্রিকা অঞ্চলে তারা এক ধরনের একটা আধিপত্য বলা যায় যে বিস্তার করেছে এবং এগুলোর একটা বাজার তৈরি হয়েছে এখন। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে ওদের যে ইন্ডাস্ট্রি দ্বারা হয়েছে এইটার একটা সুবিধা ওরা পাবে, সেটা হলো যে ওদের ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার যারা আছে তারা কিন্তু এখন মানে একটা ভালো অবস্থানে কাজ করতে পারবে, যেহেতু তাদের ওই ইন্ডাস্ট্রিটা দ্বারা হয়ে গেছে মেইন ইন্ডাস্ট্রি, তাদের খাওয়া পড়ার ওরকম চিন্তা নেই এখন। তাই আমার মনে হয় যে এটা ভালো ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের জন্য। নাইজেরিয়ার ফিল্ম এই শুরুর দিকে ব্যাপারটা ছিল না, কারণ আঞ্চলিক একটা মানে খুবই তাদের সস্তা কৌতুক এবং হাস্যরস এগুলো দিয়ে তারা মানে কন্টেন্ট বানাচ্ছিল। কিন্তু এখন ওরা যে ধরনের ড্রামা ফিল্ম বানাচ্ছে সেগুলো কিন্তু আস্তে, যেমন লায়ন হার্ট একটা ছবির কথা যদি বলি, তো এই ওদের যে সামাজিক সংকট এবং ধনিক শ্রেণী এবং মধ্যবিত্ত শ্রেণীর যে নানা ধরনের টানাপোড়েন আছে সেগুলো নিয়ে তারা ড্রামা জনরার যে সমস্ত ফিল্মগুলো বানাচ্ছে সেগুলো কিন্তু আন্তর্জাতিক মানের দিকে যাওয়া শুরু করেছে। লাপাতা লেডিস এবং মানে ধরুন এখন সারা পৃথিবীতেই কিন্তু মানে গল্পটাই নায়ক, হ্যাঁ, গল্পটাই নায়ক হয়ে উঠছে এবং তারা সেখানে কিন্তু স্টার কাস্ট খুব কম করছে। কারণ স্টার কাস্টের একটা ঝামেলা হলো, স্টার যেহেতু সুপারস্টার এবং তারা যেহেতু স্ট্যাবলিশড ক্যারেক্টার, তো তাদেরকে দিয়ে যে কোনো ধরনের চরিত্র করানোটা খুব মুশকিল। তো এই জন্য মানুষ আর ওই জায়গা থেকে তাদের, অর্থাৎ মানুষের যে মনোজগতে পরিবর্তন ঘটেছে সেটার প্রতিফলন ঘটতে শুরু করেছে কিন্তু এই ধরনের কাজের মধ্য দিয়ে, যে এই লাপাতা লেডিস বা এই ধরনের ইন্ডি ফিল্ম যেগুলো আছে মানে ভারতে দেখা যাচ্ছে, এইটা সেটারই প্রতিফলন আসলে। আমাদের দেশের যদি মানে বাইরের দেশগুলোতে আমাদের চলচ্চিত্রকে দেখাতে হয়, তাহলে আমি মনে করি প্রথমত আমাদের আন্তর্জাতিক মানের ছবি নির্মাণ নিশ্চিত করতে হবে। এরপর বিভিন্ন ফেস্টিভ্যাল রয়েছে এবং বিভিন্ন আন্তর্জাতিক সার্কিট রয়েছে, সেই সার্কিটগুলোতে যোগাযোগ করা এবং ছবি মুক্তি দেওয়ার ব্যাপারে আলোচনা করা। এর মধ্যে কিছু কিছু ছবি মুক্তি পাচ্ছে বাইরের দেশগুলোতে, কিন্তু সেটার অডিয়েন্স, বিগার অডিয়েন্স বাঙালিরাই। কাজে আমি চাই যে এমন ছবি তৈরি হোক যেটার অডিয়েন্স আসলে ডাব করে হলেও অন্যান্য দেশের দর্শকরা যেন দেখে, তাহলে একটা ব্যাপার তৈরি হবে। সেটার জন্য বাংলাদেশের যারা, যদি আমরা ফিল্ম কমিশন গঠন করতে পারি, সেটা একটা বড় ধরনের উদ্যোগ নিতে পারে। পাশাপাশি ফেস্টিভ্যালগুলোতে অ্যাটেন্ড করা, সেটাও কিন্তু এক ধরনের মনোযোগ আকৃষ্ট করে। আমি মনে করি যে 5ই আগস্ট যে অভ্যুত্থানের ভেতর দিয়ে এক ধরনের মানে জাগরণ ঘটেছে মানুষের মধ্যে, সেই জাগরণ যদি আমরা ধরে রাখতে না পারি, অর্থাৎ সব ক্ষেত্রেই তো সংস্কার চাওয়া হচ্ছিল, কিন্তু আপনি দেখুন যে 3-4 মাস পর সেই সংস্কারের আলাপগুলো কিন্তু একটু মানে থিতিয়ে এসেছে, একটু যেন মিলিয়ে গেছে আর কি বাতাসের সাথে। কেউ আর এসব নিয়ে আর কথা বলছে না। কাজে এটা আমার মনে হয় যে মানে সত্যিকার ব্যাপারটা কিন্তু নিচ থেকে না, এটা উপর থেকে হতে হয়। অর্থাৎ সরকার যদি মনে করে যে আমি চলচ্চিত্রকে গুরুত্ব দিব, তাহলে সেটা গুরুত্ব পায়। নাহলে নিচ থেকে আমরা যতই রোডম্যাপ দেই, যতই সংস্কারের কথা বলি, যতই মিছিল, মিটিং, আলাপ আলোচনা যত কিছুই করি না কেন, বাস্তবায়ন যিনি করবেন, যারা করবেন, তারা যদি মনে করেন যে চলচ্চিত্র গুরুত্বপূর্ণ 50-51 নম্বরে বা 100 নম্বরে, তাহলে কিন্তু আসলে আমরা যতই কথা বলি না কেন, যেটা আমরা চাচ্ছি প্রত্যাশা পূরণ হবে না। আমি শুরুতেই বলেছি যে যারা শাসক বা সরকারে থাকেন, শাসক গোষ্ঠী, তাদের বোধের জায়গাটা আগে পরিষ্কার করতে হবে যে চলচ্চিত্র একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এইটা অনুধাবনের মধ্যে যদি নেওয়া যায় তাহলে এটা সম্ভব। এটা সৌদি আরব অনুধাবনের মধ্যে নিয়েছে বহু বছর পর এবং তারা এখন সাফল্য পাচ্ছে। সোভিয়েত ইউনিয়ন থাকার সময় লেনিন এটা অনুধাবন করতে পেরেছিলেন এবং বিশ্বের প্রথম ফিল্ম স্কুল ওইখানেই গঠিত হয়েছিল। কাজে এটা হচ্ছে মানে গোড়ার কথা, মূল কথা হচ্ছে এই শাসক গোষ্ঠীর
কেন পারছে না সেই উত্তর উনারাই ভালো দিতে পারবে, সেটা আমার কাছে নাই। কিন্তু যারাই করতে পেরেছেন, অনুধাবন করতে পেরেছেন চলচ্চিত্রের গুরুত্ব, সেসব দেশেই চলচ্চিত্র আসলে এগিয়ে গেছে। উই বাংলা একটি নতুন প্ল্যাটফর্ম, আমি যতদূর শুনেছি যে উই বাংলার দর্শক এবং যারা নিয়মিত শোনেন উই বাংলার কন্টেন্টগুলো, আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং আন্তরিক শুভেচ্ছা জানাই।